বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে সংবাদ সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। স্যার এই মুহূর্তে আমাদের মাঝে এখন এসে পৌঁছাতে পারেনি, ওনার দাপ্তরিক কাজে উনি একটু ব্যস্ত আছেন। আশা করি প্রোগ্রামের মাঝে উনি আমাদের সাথে সংযুক্ত হবেন অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সাথে আরো আছেন মানুষের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার। এবং 1988 সাল থেকেই বাংলাদেশেও সীমিত পরিসরে বিভিন্ন সংস্থাগুলো তামাকমুক্ত দিবস উদযাপন শুরু করে। সম্মানিত সুধীগণ, আপনারা জানেন এবছরের তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য উই নিড ফুড নট টোবাকো, যার বাংলা ভাবার্থ তামাক নয় খাদ্য ফলানি। বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সমানভাবে গুরুত্ব দিয়ে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা মানুষের কার্যক্রম আজকের অন্যতম। মানুষ তামাক ও ধূমপানের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সৃষ্টির শুরু থেকেই সভা, র্যালি, জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি, বিভিন্ন ইস্যুতে কর্মশালা সহ এর ভয়াবহতা নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের এই 34 বছরের পথ চলার মাঝে তামাক এবং মাদকের ক্ষতি নিয়ে কার্যক্রম পরিচালনা মানুষের প্রধান লক্ষ্য। সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন এনজিও থেকে আসা সম্মানিত কর্মীবৃন্দ, আপনারা জানেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা, আমরা এটা শুরু করেছিলাম 89 সনে এবং আমাদের কর্মকাণ্ড ছিল মাদকদ্রব্য এবং ধূমপান নিয়ে কাজ করা। এবং সেটা আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর অনুপম চৌধুরীর নেতৃত্বে শুরু করেছিলাম সেই 89 সনে। এবং আপনারা জানেন আমরা এই দেশে ঢাকায় এবং ঢাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেই কাজ করেছি বেশি। ঢাকায় ইউনিভার্সিটি থেকে যত বিশ্ববিদ্যালয় আছে ঢাকায় তার প্রায় প্রতিটিতেই আমরা এই ধূমপান এবং মাদকদ্রব্যের বিষয়ের উপর বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করেছি। এবং ঢাকার বাইরেও আমাদের কয়েকটি শাখা সংগঠন আছে, তাদের মধ্যে তারাও করে যাচ্ছে। সেইভাবে সবচেয়ে বড় কথা হলো আমরা এই সংগঠন আমাদের সভাপতির নেতৃত্বে সেই 89 সন থেকে প্রায় 30 বছর যাবৎ মানে ভলান্টারি, স্বেচ্ছাসেবকমূলক, মানে টাকাবিহীন কোনো অর্থ ছাড়াই আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে গেছি। তারপরে হয়তো আমরা কিছু আর্থিক সহায়তা আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলো দিয়ে আমরা কর্মকাণ্ড চালিয়েছি, সেটা সবাই জানেন। যাই হোক, আমি আজকে এই 31 মে দিবস উপলক্ষে যা বলার বিষয়বস্তু সবকিছু আমাদের সভাপতির মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আপনারা এখানে উপস্থিত হয়েছেন যারা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার স্যারকে। এ পর্যায়ে আমাদের আজকে সংবাদ সম্মেলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকে সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপনের জন্য। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন সমাজ বিরোধী সংগঠন থেকে আগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আগামীকাল জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সারা পৃথিবীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হবে এবং আমাদেরও একটা বিরাট কর্মসূচি রয়েছে। আগামীকাল জাতীয় জাদুঘরে
একটা সেমিনার আয়োজন করেছি। মাননীয় তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত থাকবেন। আজকে এই প্রেক্ষাপটে আমরা এই সাংবাদিক সম্মেলনটা করছি, কারণ সাংবাদিক সম্মেলনটা করলে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু সুবিধা হয়, প্রেক্ষাপটটা জানা যায় এবং এর যে গুরুত্ব এবং তাৎপর্যটা তুলে ধরা যায়, এবং আপনারা হয়তো আগামীকালের জন্য সেই প্রস্তুতি নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়বস্তুকে আপনারা হাইলাইট করতে পারবেন। প্রতি বছরই বিশ্ব তামাক মুক্ত দিবসে একটি প্রতিপাদ্য বিষয়কে নির্ধারণ করা হয়। এবছরের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে উই নিড ফুড নট টোবাকো। আমরা তামাক নয়, খাদ্য চাই। এই যে প্রতিপাদ্য বিষয়টা এইবার নির্ধারণ করা হয়েছে, এর প্রেক্ষাপটে অনেক তথ্য আছে যেটা আপনারা অনেকে জানেন, আবার অনেক কিছু জানেন না। এখন তামাক চাষে উদ্বুদ্ধ করছে তামাক কোম্পানিগুলো আমাদের চাষিদের, ফলে দুটা মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের দেশের জন্য। একটা হচ্ছে যে আমাদের যে উর্বর মাটিগুলা, যেটা ফসল ফলতো এবং সেখানে আমরা অত্যন্ত পুষ্টিকর খাদ্য উপাদান সংগ্রহ করতে পারতাম, সেগুলাই তামাক কোম্পানির কারণে, চাষিদেরকে উদ্বুদ্ধ করার কারণে সেই ফসল আর হচ্ছে না, কারণ সেই মাটিটা দূষিত হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে, সেখানে আর পুষ্টিকর খাদ্য উৎপাদন করা যায় না। এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পোস্টার। এখানে দেখানো হয়েছে মাথার চুল থেকে পায়ের নখ, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা তামাকের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। যদিও আজকে আমরা চাষ নিয়ে কথা বলবো, তামাকের চাষ যেটা পরিবেশকে নষ্ট করছে, কিন্তু তার আগে আমাদের যে মানব দেহ, যার জন্য আমাদের এই আজকের এই সম্মেলন, সংবাদ সম্মেলন, এখানে মাথার চুল থেকে পায়ের নখ, মাথার চুল পড়া, মাথার ভিতরে ব্রেন স্ট্রোক হওয়া, চোখের ছানি পড়া, মুখের ভিতরে মুখের ক্যান্সার। আমি এখন ডেন্টাল সার্জন একজন, আমার কাছে অসংখ্য রোগী আসে যারা তামাক পাতা জর্দা ব্যবহার করে, ধূমপান করে, তাদের কিন্তু মুখের ক্যান্সারের রেটটা, প্রিভ্যালেন্সটা সবচেয়ে বেশি। আমাদের গবেষণায় আমরা দেখেছি প্রায় 30 থেকে 40% মুখের ক্যান্সার হয় তামাক জনিত কারণে। এরপরে গলার ক্যান্সার, বুকের মধ্যে একদিকে ফুসফুসে ক্যান্সার, একদিকে হৃদরোগ, পেটের মধ্যে পরিপাকতন্ত্রের নানা ধরনের সমস্যা, তারও নিচে পুরুষের যৌন শক্তি হ্রাস, মেয়েদের অকালে গর্ভপাত, মানে মৃত শিশু প্রসব, কম ওজনের শিশু যারা পরোক্ষভাবে ধূমপানের শিকার হয় মহিলারা। তারপরে আপনার পায়ের পচনশীল রোগ, গ্যাংগ্রিন, যার জন্য পা কেটে ফেলতে হয়। আমাদের ডায়াবেটিক হাসপাতালে আমি যেখানে কর্মরত আছি বারডেমে, সেখানে অসংখ্য ডায়াবেটিক রোগী প্রতিদিনই আসেন যাদের পায়ের এই পচনশীল রোগ নিয়ে, যেটাকে গ্যাংগ্রিন বলা হয়। এই গ্যাংগ্রিন হলে কিন্তু পা কেটে ফেলতে হয়, এর আর কোনো চিকিৎসা নাই, তারা পঙ্গু হয়ে যায়। এই গ্যাংগ্রিনটা লাস্টে হয়। সুতরাং এমন কোনো রোগ আপনারা দেখলেন না যেটা তামাকের কারণে হচ্ছে না। এবার আসেন আমাদের তামাক চাষীদের ব্যাপারটা, যেটা এবারে স্লোগানটা, সেটা বলা হচ্ছে তামাক চাষীদের জন্য বিকল্প শস্য উৎপাদনের জন্য গ্লোবাল ক্যাম্পেইন। এবারে তারা স্লোগান দিয়ে বলছে যে বিকল্প চাষ, মানে এদের জন্য তামাক চাষটা বন্ধ করে দিয়ে কি বিকল্প চাষ আমরা দিতে পারি সেটা আমরা নির্ধারণ করতে পারি। উৎপাদিত শস্যের বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এই যে তারা বেনিফিটটা পাবে, কেন তামাক চাষ করবে না সেটা তাদেরকে আমরা সচেতন করব, এবং চাষীদেরকে টেকসই পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করব, যাতে করে তারা অলরেডি কিন্তু গভর্নমেন্ট থেকে সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও ইতিমধ্যে তারা সেই কাজগুলো করছে। বিশেষ করে বিকেএসএফের কথা বলা যায়, তারা কিন্তু গতকালই তাদের একটা সম্মেলন হয়েছে, আলোচনা সভা, সেখানে আমিও ছিলাম, এবং তারা কিন্তু সেই কাজগুলো করছে। এখন তামাক চাষে বিশ্ব পরিস্থিতিটা কি? আমরা জানি যে সারা বিশ্বে 125টিরও বেশি দেশে তামাক উৎপাদন হয়। 125টি দেশে কিন্তু দে আর গ্রোয়িং টোবাকো, এবং সারা বিশ্বে তামাক উৎপাদিত জমির পরিমাণ হচ্ছে 3.5 মিলিয়ন হেক্টর, অনেক বেশি জমি তামাক তারা ফলাচ্ছে, এবং প্রায় 90% তামাক উৎপাদন হয় বিশ্বের উন্নয়নশীল দেশে। অর্থাৎ আমাদের মতো দেশে কিন্তু 90% অফ দ্য টোবাকো প্রোডাক্টস আমাদের মতো উন্নয়নশীল দেশে।
কারণ ডেভেলপড কান্ট্রি অলরেডি তারা সচেতন হয়েছে এবং এগুলা তারা বন্ধ করার চেষ্টা করছে। এখন বিশ্ব পরিস্থিতি নিয়ে আরো কিছু দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিকভাবে নেতিবাচক একটা পরিস্থিতি বিরাজ করছে। কত যে আমাদের যে ক্রমবর্ধমান খাদ্য সংকট হচ্ছে এখন পৃথিবীতে, সে সাথে সংঘাত, যুদ্ধ সবই চলছে। তার সাথে জলবায়ু সমস্যা হচ্ছে, মানে যেটা হচ্ছে মানে জলবায়ু সমস্যা। আপনারা জানেন যে এগুলো নিয়ে নানা ধরনের সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে চলছে। কোভিড-19 মহামারীর প্রভাব সব মিলিয়ে কিন্তু বিশ্বে একটা অর্থনৈতিক সামাজিক নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে তামাকের প্রভাবটা কিন্তু অনেক উপরে এই 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 পরিস্থিতির জন্য। তামাক চাষের কুফলগুলো দিকে নজর দিলে তা বোঝা যায় যে এটি কিভাবে খাদ্য নিরাপত্তাহীনতা অবদান রাখে। এক নম্বর দেখেন, বিশ্বে বছরে প্রায় 3.5 মিলিয়ন হেক্টর জমি তামাক চাষে ব্যবহার হয়, যেটা আমি আগেই বলেছি, এবং প্রক্রিয়াজাতকরণে বছরে প্রায় 2 লক্ষ হেক্টর বন উজাড় হয়। তামাক চাষের জন্য যে পরিমাণ কীটনাশক ও সারের ব্যবহার হয়, যা মাটির উর্বরতা নষ্ট করে, যেমন খাদ্যশস্য উৎপাদন ক্ষমতা কমে যায়। টোটাল একটা এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু হচ্ছে তামাক চাষের জন্য। পরিবেশটা বিষাক্ত হচ্ছে একদিকে, অন্যদিকে আমরা যে ফসল উৎপাদন করে, শস্য উৎপাদন করে আমরা জীবন ধারণ করি, পুষ্টিকর চাহিদা মিটাই, পুষ্টির চাহিদা মিটাই, সেগুলাকে আমাদের ব্যাঘাতগ্রস্ত করছে। বাংলাদেশে তামাক চাষ পরিস্থিতি সম্বন্ধে একটু বলি এখন। বাংলাদেশে 1,13,297,000 একর জমিতে তামাক চাষ হয়, যেটা কিন্তু আগে বলেছি যে উন্নয়নশীল বিশ্বে আমাদের বেশি হচ্ছে, এবং এই পরিসংখ্যান থেকে সেটা বোঝা যাচ্ছে। তামাক পাতা শুকাতে বাংলাদেশে প্রতি বছর 29 লক্ষ গাছ কাটা হয়। আমরা সাম্প্রতিককালে 7 মসজিদ রোডে একটা গাছ কাটা হলো, এবং সেখানে দেখলাম পরিবেশ আন্দোলনকারীরা বেশ কয়েকদিন তারা আন্দোলন করলেন, মিডিয়াতে সেটা ভালো করেই আসছে। কিন্তু আপনারা কি জানেন যে আমাদের দেশে 29 লক্ষ গাছ কাটা হয় এই তামাকের জন্য, ফর দ্য কিউরিং প্রসেস। ওরা যে তামাকটাকে কিউরিং করে একটা ফিল্টার সিগারেটের মধ্যে নিয়ে আসে, সেই প্রসেসিং করতে প্রায় 29 লক্ষ গাছ তারা প্রতি বছর কাটে। তো সেইটার বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ বা সেই ধরনের মিছিল বা আমরা কোনো দেখি না, অভিযান দেখি না, প্রতিবাদ দেখি না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে। তামাক চাষের কারণে খাদ্যশস্য চাষের জমি কমে যাচ্ছে, ওই একটু আগে যেটা বললাম। নদী, নালা, খাল, বিল পানি দূষণ হচ্ছে, জলজ প্রাণ নষ্ট হচ্ছে, দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে। কারণ এই যে পলিউশনটা, এই যে বিষাক্ত, তামাকটা কিন্তু একটা টক্সিক উপাদান। 7,365টি রাসায়নিক পদার্থ আছে এটার মধ্যে, তামাকের ধোঁয়ার মধ্যে, তামাক পাতার মধ্যে 7,365টি টক্সিক, আর 70টি হচ্ছে কার্সিনোজেনিক, মানে এটা ক্যান্সার তৈরি করে। এবং আপনারা শুনে অবাক হবেন কি কি জিনিস এটার মধ্যে আছে। আমি কয়েকটার নাম বলি। যেমন ধরেন, এটার মধ্যে থাকে নিকোটিন, যেটা হচ্ছে একটা ড্রাগ। এটার মধ্যে থাকে আর্সেনিক, যে পানিটা আমরা খাই না। এটার মধ্যে থাকে কার্বন মনোক্সাইড, ধোঁয়াটা, গাড়ি পিছনে যে ধোঁয়াটা আমরা নাকে রুমাল দিই, এই জিনিসগুলা থাকে। তারপরে এরোসল থাকে, যেটা মশা মাছি মারি। এই পদার্থগুলো কিন্তু সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকে, আর মানুষ কিন্তু এটা খাচ্ছে। আপনারা কিছুদিন আগে এই যে এই প্রতিবেদনটি লিখেছিলেন যে তামাকের বিষে উৎসমুখী দূষিত হচ্ছে হালদা নদী। হালদা নদীর অবস্থাটা আপনারা যারা গেছেন ওখানে আপনারা দেখতে পাবেন যে হালদা নদীর অবস্থা কি করুণ দশা। একটা খালে যতখানি পানি থাকে তার চেয়েও কম পানি এখন হালদা নদীর অবস্থা। এবং এটা একটা কারণ হচ্ছে ওখানে তামাক চাষ উৎপাদন করা হচ্ছে, মানে তামাক কোম্পানিগুলো তামাক চাষিদেরকে উদ্বুদ্ধ করছে ওখানে চাষ করতে। ফলে হালদা নদী একেবারে মানে একদম শুরু হয়ে তার এখন অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বাংলাদেশে তামাকের পরিস্থিতিটা কি? আমাদের দেশে কত সংখ্যক লোক তামাক গ্রহণ করে? আমাদের যে গবেষণাটি 2009 সালে হয়েছিল, যেটা গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভেতে, গ্যাটস সার্ভেতে, সেটা আমাদের দেখানো হয়েছিল যে 43.3% মানুষ বাংলাদেশে 15 বছর উপরে যাদের বয়স তারা তামাক ব্যবহার করে। আর 2017 সালে, যেটা 8 বছর পরে দেখা গেল হিসাব করে, এটা কমে এসছে 35.3%। অর্থাৎ 8 বছরে তামাকের ব্যবহার কমার হার হচ্ছে 18.5%। অর্থাৎ ডিক্লাইনিং, তামাক ব্যবহার কিন্তু কমছে। অনেকে আমাদের প্রশ্ন করে
আমরা তো দেখছি না, এটা দৃশ্যমান না। তামাক ব্যবহার কি কমছে? আপনারা এত আন্দোলন করছেন, এত ক্যাম্পেইন করছেন, কমার তো কোনো লক্ষণ দেখেন। এটা কিন্তু একটা কমার লক্ষণের প্রমাণ, যেটা স্ট্যাটিস্টিক্যালি এটা গবেষণা করে বের করা হয়েছে। 8 বছরে তামাকের ব্যবহার কমার হার 18.5%, এবং বর্তমান সরকারের সময়ে তামাকের ব্যবহার কমে আসার এই পরিস্থিতিটি ইতিবাচক বলে আমি মনে করি। তাই যে এফসিটিসির আলোকে যেটা তামাক নিয়ন্ত্রণ আইনটা হলো, যে কেউ পাবলিক প্লেসে ধূমপান করতে পারবে না, এটা কারণটা কি? এটার একমাত্র কারণ ছিল যে পরোক্ষ ধূমপানটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকারক। এই যে লোকটা সিগারেট খাচ্ছে, তার মুখের ধোঁয়াটা হচ্ছে মেইন স্ট্রিম স্মোক, সে ধোঁয়াটা টানে ছেড়ে দিচ্ছে। আর তার যে হাতের মধ্যে সিগারেটটা, ওইটার ধোঁয়া উঠছে, ওইটা হচ্ছে সাইড স্ট্রিম স্মোক। তো তার মেইন স্ট্রিম আর সাইড স্ট্রিম দুটা ধোঁয়া আপনি যে বসে আছেন আপনার নাকে মুখে যাচ্ছে। অর্থাৎ আপনি সিগারেট না টানেও ওই লোকটার কারণে ধোঁয়ার যে ক্ষতিগুলা তামাকের, সেই ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, মানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এবং আপনারও কি কি হতে পারে, আমাদের দেশে একটা সার্ভেতে দেখানো হয়েছে, যেটা গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে, তাতে দেখা যাচ্ছে যে এই যে কারণে, এই যে পরোক্ষ ধূমপানের কারণে বাংলাদেশের 30% নারী কর্মস্থলে এবং 21% নারী পাবলিক প্লেসে ধূমপানের শিকার হয়, এবং তাদেরও কিন্তু রোগ হয়। সাম্প্রতিককালে গ্রেট ব্রিটেনের ল্যান্ডসেট, যেটা সবচেয়ে স্বাস্থ্য সাময়িকী ম্যাগাজিন, ওয়ার্ল্ড ফেমাস, সেখানে বলা হয়েছে যে মহিলাদের যে এখন ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, বক্ষ ক্যান্সার, বুকের ক্যান্সার, স্তন ক্যান্সার, স্তন ক্যান্সার, তার অন্যতম কারণ হচ্ছে প্যাসিভ স্মোকিং। 21% নারী পাবলিক প্লেসে, এবং গৃহে কতখানি হচ্ছে আমরা এখনো জানি না। এটা একটা সার্ভে, হয়তো আমরা আগামীতে পেয়ে যাব। এই পরোক্ষ ধূমপানের কারণে বাংলাদেশে ফুসফুসের ক্যান্সার হয় 20 থেকে 30%, হাঁফানি হয় 40 থেকে 60%, নিউমোনিয়া 50 থেকে 60%, হৃদরোগ 25%। সুতরাং আপনি কিন্তু ধূমপান না করেও ধূমপানের শিকার হচ্ছেন, যার জন্য তামাক নিয়ন্ত্রণ নাই, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। অনেকে হয়তো বুঝতে চায় না যে পাবলিক প্লেসে একটা লোক সিগারেট খাইলে তো কি হলো, অসুবিধা কি, ও খাচ্ছে, ও মরবে, কিন্তু আপনিও কিন্তু মরবেন। এটা হচ্ছে মূল প্রতিবাদ। সুতরাং পাবলিককে বাঁচানোটা তার নাগরিক অধিকার আছে, সুস্থ হয়ে বাঁচার অধিকার তার আছে, সুতরাং সেটা আমাকে করতে হবে। সেই জন্য তামাক নিয়ন্ত্রণ আইন। আরেকটি কথা, এবার একটা প্রসঙ্গ একটু অন্যদিকে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো সিগারেটের দিকে শুধু লক্ষ্য, যে পুরুষটা সিগারেট খায়, ধোঁয়াটা ওড়ায়, কিন্তু যিনি বসে বসে পান চিবুচ্ছেন, মহিলারা বা পুরুষরা, সাথে পানের সঙ্গে জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা। যেমন একটা কথা আছে না, যে জর্দা ছাড়া পান আর তবলা ছাড়া গান জমবে না। তো মহিলারা এখনো সেটা বিশ্বাস করে যে জর্দা ছাড়া পান কিভাবে, অত মজাই পাবো না। কিন্তু এই জর্দাটা যে আসলেও কার্সিনোজেনিক, এবং এটার মধ্যেও যে নাইট্রোসিমিন পাওয়া যায়, যে মুখগহ্বর, গলনালী এবং পাকস্থলী ক্যান্সারের জন্য দায়ী, সেটা কিন্তু এখন আমরা সেইভাবে সচেতন করতে পারছি না জনগণকে। সুতরাং যিনি ধোঁয়া দিয়ে সিগারেট খাচ্ছেন তিনিও যেমন ক্ষতিগ্রস্ত, যিনি ধোঁয়া ছাড়া তামাক খাচ্ছেন তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত। তারও কিন্তু এই মুখের ভিতরে যে একটা মিউকাস মেমব্রেন বলে একটা পাতলা লেয়ার আছে, ওইটার ভিতর দিয়ে ওই নিকোটিনটা ঢুকে যায়, বিষাক্ত পদার্থ ঢুকে সব ব্লাডে চলে যায়। ব্লাডে গেলেই কিন্তু তারও হার্ট ডিজিজ হয়, তারও লাং ক্যান্সার হয়, তারও ব্রেন স্ট্রোক হয়। এই যে দেখেন ছবিগুলা, কিন্তু যারা মুখের ক্যান্সার, আমি তো ডেন্টাল সার্জন, আমাদের কাছে অসংখ্য রোগী আসে মুখের ঘা নিয়ে, এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এরা সবাই ধূমপায়ী ছিল অথবা তামাক জর্দা ব্যবহারকারী ছিল। এই যে জিহ্বার মধ্যে যে ঘাটা, এই ভদ্রমহিলা, এটা আমার পেশেন্ট, কিন্তু আমার চেম্বারে আসছিল, এবং তাকে যখন আমি বায়োপসি করে বললাম যে আপনার ক্যান্সার হয়ে গেছে, পরিবারকে জানালাম, পরিবারকে বললাম যে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে মহাখালী, সেখানে বাংলাদেশের ক্যান্সার রোগের অন্যতম একটা চিকিৎসা প্রতিষ্ঠান, ওখানে যান। তারা কিন্তু চলে গেলেন ভারতে, টাটা মেমোরিয়াল হাসপাতালে, এবং সেখান থেকে যখন আসলেন প্রায় 3 মাস পরে আমার সঙ্গে দেখা করলেন, তার জিহ্বাটা কিন্তু কেটে ফেলা হয়েছিল, এখন তিনি কথা বলতে পারেন না। তো দিস ইজ দ্য কনসিকুয়েন্স, এই হচ্ছে পরিণতি। এবং গলার ক্যান্সারটা দেখেন, ওই যে লোকটার, তার শ্বাসনালী ফুটো করে দেওয়া হয়েছে, তিনি কথা বলতে গেলে ওখানে একটা কিছু দিয়ে বন্ধ করে তিনি কথা বলেন। এই হচ্ছে পরিণতি, মানে ধোঁয়াই তামাকের পরিণতি।
যেটা নন স্মোকিং টোবাকো, কিন্তু আমরা তো সিগারেটের কথাটাই বেশি বলি, কিন্তু জর্দাটা যে কি মারাত্মক ক্ষতি করতে পারে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছর 13 থেকে 14 লক্ষ মানুষ বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রতি বছর 2.5 লক্ষ মানুষ ক্যান্সারের কারণে মারা যায়। 2.5 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, 2 লক্ষ মানুষ মারা যায়। মুখগহ্বর, ষড়যন্ত্র, জিহ্বা, ফুসফুসে ক্যান্সারে প্রায় 50% জন্য দায়ী হচ্ছে তামাক এবং তামাকজাত দ্রব্য। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ডায়াবেটিস সম্বন্ধে আপনারা জানেন। ডায়াবেটিসটা আমরা কি আগে জানতাম যে ডায়াবেটিসটা বোধহয় যাদের বংশে ডায়াবেটিস আছে বা বাবা মার ডায়াবেটিস আছে তার হয়তো ছেলে মেয়ের ডায়াবেটিস হবে, এটা বংশগত রোগ। আর ইদানিকালে বলা হচ্ছিল যারা ওবিসিটি মানে যাদের ওজনাধিক্য, যারা মোটা হয়ে যাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, শারীরিক পরিশ্রম করে না, বসে বসে কম্পিউটার, ল্যাপটপ, ফেসবুক এগুলোতে থাকে সারাদিন, খালি কেএফসি খায়, তাদের মধ্যে ডায়াবেটিস বেশি। এখন কিন্তু গবেষণা অন্য কথা বলছে। এখন বলছে যেসব তরুণরা ছোট বয়সেই ধূমপান শুরু করেন, আমি যেটা দেখলাম যে 7% 13 থেকে 14 বছর বাংলাদেশে, এরা কিন্তু আলটিমেটলি ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাবে, তাদের বয়স যখন 30-40 হবে। সুতরাং এখানে কিন্তু তামাকের একটা বিশাল প্রভাব, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার একটা মূল কারণ এখন হচ্ছে তামাক, যারা স্মোকিং করছে তরুণ বয়সে। আরেকটি হচ্ছে ই সিগারেট। আপনারা ইদানিংকালে আমাদের যত্রতত্র ছেলেমেয়েরা দেখবেন যে টিনেজার যারা, মেয়েরাও বিশেষ করে এখন ই সিগারেট মুখে দিচ্ছে। মানে এটা একটা মজার জিনিস, তারা মনে করছে যে ধোঁয়া আসে, টানলেই ধোঁয়া আসে, সিগারেটের লাইটার লাগে না, দেখলেও লাগে না, কি মজা, আমরা টানবো আর ধোঁয়া, আর প্রচুর ধোঁয়া আসে, মানে তারা এটা মজা করার জন্য এটা খায়। কিন্তু গবেষণা দেখছে, বিজ্ঞানীরা দেখছে যে এই ই সিগারেটের মধ্যে কার্সিনোজেনস আছে, ক্যান্সার উপাদান আছে, যার মধ্যে একটা হচ্ছে ফর্মালডিহাইড আর একটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, মারাত্মক ক্যান্সার উৎপাদনকারী টক্সিক। এই জন্য আমাদের সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ভারত সহ বিশ্বের প্রায় 42টি দেশে এই হিটেড টোবাকো প্রোডাক্ট অলরেডি বন্ধ, নিষিদ্ধ, এবং 56টি দেশে ই সিগারেট ক্রয় বিক্রয়ের উপর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সুতরাং এখন বাংলাদেশে একটা অ্যালার্মিং দৃশ্যমান দৃশ্য হচ্ছে ই সিগারেট তরুণদের মুখে। এটা কিন্তু আমরা অলরেডি তামাক নিয়ন্ত্রণ, যেহেতু আমি টাস্ক ফোর্সের একজন মেম্বার, ন্যাশনাল টাস্ক ফোর্স কমিটি, আমাদের প্রস্তাব ছিল যে তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে ই সিগারেটটাকে ঢোকাতে হবে, এটাও ঢোকানো হয়েছে। এটা একটা সুসংবাদ আপনাদের দিতে পারি, এবং আগামীতে ক্যাবিনেটে যাবে, হয়তো সংসদে সেটা পাশ হয়ে যাবে। আমাদের দেশেও ই সিগারেট কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে তামাক নিয়ন্ত্রণ আইন একটা হয়েছে 2005 সালে, মহান জাতীয় সংসদে আইনটা পাশ হয়েছে, যে এফসিটিসির আলোকে, ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল, যেখানে প্রায় বিশ্বের 200টি দেশের স্বাস্থ্যমন্ত্রী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তামাকটা এমন একটা ক্ষতিকর পদার্থ বিশ্বে, যেটাকে নিয়ন্ত্রণে আনতেই হবে, তা নইলে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধি, যেটা বললাম ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশন, স্ট্রোক, এগুলো কিন্তু বাড়তে থাকবে। সুতরাং এটা নিয়ন্ত্রণে আনতেই হবে। বিশ্বে 80 লক্ষ লোক প্রতি বছর মারা যায়, মানে সংশোধিত করা হয়। আগের আইনে ধোঁয়াহীন তামাকটা ছিল না, এখন ধোঁয়াহীন তামাক আনা হয়েছে, পিকচুয়াল ওয়ার্নিংস এর কথা আনা হয়েছে, পাবলিক প্লেসে নিয়ে এটা বাড়ানো হয়েছে, এবং এই যে এখন আবার নন স্মোকিং জোনটা, সেটাও কিন্তু উঠিয়ে দেওয়ার প্রস্তাব এসেছে। এবং এখন পাবলিক প্লেস বলতে আমরা কি বুঝি? পাবলিক প্লেস গুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, হাসপাতাল, ক্লিনিক, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র অভ্যন্তরে, থিয়েটার হল, দেয়াল দিয়ে ঘেরা আবদ্ধ ঘর, রেস্টুরেন্ট, শিশু পার্ক, খেলাধুলার আচ্ছাদিত স্থান, এক কামরা বিশিষ্ট পাবলিক পরিবহন, সবগুলোতে কিন্তু এখন ধূমপান নিষেধ। এখন আপনারা দেখবেন অনেক কমে গেছে, কিন্তু এখন কোনো সভা সমিতি সিগারেটের এক্সট্রা নাই। এখন কেউ বাসে বা ইয়েতে পরিবহনও কিন্তু সিগারেট খায় না। তো এগুলো আমাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, এবং কেউ যদি খায়, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা ডাকতে পারেন এবং ডেকে তাদেরকে ওদের হাতে ন্যস্ত করতে পারেন, 300 টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। এগুলো হচ্ছে, যদিও এখন খুব একটা আমরা দৃশ্যমান দেখছি না। ভেজাল বিরোধী অভিযান যেভাবে তারা দৃশ্যমান করে জিনিসগুলোকে, তারা ক্যামেরা নিয়ে যায় সাথে, টেলিভিশন নিউজের মধ্যে আসে যে ওই রেস্টুরেন্টে ঢুকলো ভেজাল বিরোধী অভিযানে, সেই খাবারগুলো ফেলে দিচ্ছে, 50,000 টাকা জরিমানা করছে, ম্যাজিস্ট্রেট তাদের ধরছে,
এগুলা দেখানো হয়। আমাদের মতে তামাক নিয়ন্ত্রণ আইনটাও যদি এইভাবে আমাদের টাস্ক ফোর্সটা বিভিন্ন পাবলিক প্লেসগুলোতে যেতে পারতো এবং দৃশ্যমান করতো, নিউজের মধ্যে আসতো যে উনি সিগারেট খাচ্ছেন, ওনাকে ধরা হলো, তাকে 300 টাকা জরিমানা করা হলো, এবং সেটা কিন্তু মানুষ তাহলে আরো বেশি সচেতন হতো। তো এটাও একটা প্রস্তাব আমরা দিতে পারি যে এই টাস্ক ফোর্স গুলাকে আরো সক্রিয় করাটা খুব বেশি দরকার। তাহলে মানুষ কিন্তু একটু ভয় পাবে, একটু সচেতন হবে, অবশ্যই সেটা তাদের জানা হতো। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর লোককেই দেখা যায় পুলিশ দাঁড়িয়ে সিগারেট খায় পাবলিক প্লেসে। তো পুলিশ তো এটা ধরার কথা, সে আবার খাচ্ছে কেন? সুতরাং তার মধ্যে সেই নলেজটা হয়তো আমরা দিতে পারিনি। সে হয়তো জানেই না যে এই পাবলিক প্লেসে আমি সিগারেট খাচ্ছি, এটা তো আইন অমান্য করছি, এটা তো করা উচিত না। তো এই জিনিসগুলোকে আরো বেশি আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমাদের বাড়াতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরো সচেতনতা কার্যক্রমগুলোকে আমরা করব, এই ধরনের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের অ্যাচিভমেন্ট, এবং এটা তামাক যেহেতু আইনের মধ্যে আছে, এটা যদি কেউ করে তাদের কিন্তু জরিমানা হবে। এবং সিনেমার দৃশ্যে, নাটকের দৃশ্যে কোনো ধরনের ধূমপানের দৃশ্য দেখানো যাবে না। যদি প্রয়োজন হয়, যেখানে সিগারেট দেখানো দিতে হবে, যে ভিলেনের মুখে একটা সিগারেট না খেলে তার ওই মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আসবে না, তো সে তখন সিগারেট খায়। ওই দৃশ্য যদি আমাকে দেখাইতেই হয়, তাইলে সেখানে আমার একটা ক্লজ দিয়ে দিতে হবে, আইনের মধ্যে কিন্তু আছে যে স্ক্রিনের একটা অংশ লিখে দিতে হবে যে এখানে তামাক ক্ষতিকর পদার্থ, এটা করলে মৃত্যু হয়, এরকম একটা কিছু লিখে কিন্তু তাকে দেখাতে হবে। এই ধরনের ক্লোজ না দিয়ে কিন্তু অনেক নাটক সিনেমা এখন কিন্তু অনলাইনে যেগুলো এখন নাটক কি চলছে জানেন, ওটিটি প্ল্যাটফর্মে এখন কিন্তু এখন ঘন ঘন এগুলো হচ্ছে, তরুণরা আকৃষ্ট হচ্ছে। সেইটার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দাখিল করেছে তথ্য মন্ত্রণালয়ে। এই বিষয়গুলো তারা দেখছেন এখন, এবং তথ্য মন্ত্রণালয়ের তথ্য সচিবকে আমরা জানিয়েছি এই বিষয়টা জানার জন্য, যেগুলা এগুলোর জন্য আইনের আওতায় আনা হয় এবং তাদেরকেও যেন শাস্তির বিধান করা হয়। কারণ আমরা যদি কোনো পানিশমেন্ট না দিই, যারা এগুলো করছে তাদের কিন্তু এগুলো বাড়তেই থাকবে। আমাদের তরুণরা কিন্তু ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে যাবে। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারণা নিষিদ্ধ বা পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান কিন্তু হয়েছে। এখন দেখেন বিধানের মধ্যে বলা হয়েছে যে বিজ্ঞাপন প্রচার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য, তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা, এবং এমন কোনো কিছুই তামাক বিরোধী স্বাস্থ্য শিক্ষা বিষয়ে প্রচারণার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। কর্মসূচি অংশ হিসেবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিলে উক্ত কর্মকাণ্ড বাবদ ব্যয়িত অর্থ প্রদানের ক্ষেত্রে কোনো তামাকজাত দ্রব্যের উৎপাদকের প্রতিষ্ঠান নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করবেন না। কোন ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করলে তিনি অনূর্ধ্ব 3 মাস বিনাশ্রম কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা জরিমানা হবে। সুতরাং এখানে জেল জরিমানা আছে। আপনারা কিন্তু এই বিষয়গুলোকে হাইলাইট করতে হবে যে তামাক কোম্পানি যদি কোনোভাবে কোনোকে এই ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট করে বা করতে চায়, তাহলে কিন্তু 3 মাস জেল হতে পারে তার, এবং সেই সাথে তার 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এগুলো কিন্তু আইনের মধ্যে আছে। কোন ব্যক্তি অনধিক 18 বছর বয়সে কোনো ব্যক্তির নিকট তামাকজাত দ্রব্য বিক্রয় করবেন না, অথবা উক্ত ব্যক্তি তামাকজাত দ্রব্য বিতরণকারী নিয়োজিত করবেন না। 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে সিগারেটের দোকান থেকে সিগারেট কিনতে পারবে না। এই আইনটা কিন্তু আছে, আপনারা অনেকেই জানেন না হয়তো বিষয়টা। এগুলা কিন্তু আনতে হবে আমাদের সংবাদে, মানে আমাদের নিউজের মধ্যে, মিডিয়াতে এগুলো আসতে হবে। তো আমাদের পত্র পত্রিকায় যে 18 বছরের নিচে ছেলে মেয়েরা সিগারেট কিনতে পারবে না, এবং 18 বছরের নিচে ছেলেরা সিগারেট বিক্রি করতে পারবে না। যদি করে তাহলে তার 5,000 টাকা জরিমানা হবে, এবং উক্ত ব্যক্তি যদি আবার সেটা করে তাহলে সেই 5,000 জায়গায় 10,000 টাকা হয়ে যাবে। যতবার সে ধরা পড়বে ততবার কিন্তু ডাবল হবে। একই ব্যক্তি যদি আজকে ধরা পড়লো 5,000 টাকা, সে বললো ঠিক আছে 5,000 টাকা দিয়ে দিছে, অসুবিধা নাই, আমার টাকা পয়সা আছে, আবার করবো। ও কিন্তু আবার যদি ধরা পড়তো 10,000 টাকা, 3 বার এবার 15,000 টাকা, তার কিন্তু বাড়তেই থাকবে। সুতরাং তখন তার করার জন্য কোনো আগ্রহ থাকবে না। সতর্কতামূলক নোটিশ, দেখেন এখন ধূমপান নিষেধ, এটা ছিল আগের নোটিশ, এখানে ধূমপান নিষেধ, এখন কিন্তু এই নোটিশ নেই। এখন কি লিখতে হবে? এখন লিখতে হবে ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ। আপনি যদি বিরত না থাকেন আপনার কিন্তু শাস্তি হবে, অপরাধ করবেন আপনি, এটা ক্রাইম, ইটস এ ক্রাইম। আপনি ধূমপান করাটা একটা ক্রাইম। তো প্লেনের মধ্যে বলে
যে বিমানে যখন উঠি আমরা এখানে ডোমেস্টিক এয়ার, সে বলে এই বিমানটি সম্পূর্ণভাবে ধূমপান মুক্ত। আমি নামার সময় পাইলটকে এবং কেবিনকে বলি এই নিষিদ্ধ বলেন কেন? আপনি বলবেন ধূমপান হচ্ছে বিরত শাস্তিযোগ্য অপরাধ। বিরত কথা না তো, ও যদি খায় তাহলে তো ওর তো শাস্তি হবে এবং তাকে পেনাল্টি দিতে হবে, এইভাবে আপনাকে বলতে হবে। কারেকশন আমরা অনেক সংস্থা, অনেক আইন প্রয়োগের সংস্থা ছাড়াও অনেক সংগঠন এই বিষয়গুলো জানেন না। এই বিষয়গুলো আপনাদের মধ্যে জানতে পারবেন, এই জন্য আমি এগুলো আজকে হাইলাইট করছি এবং কিছু কথা বলছি। তামাক চাষ নিয়ন্ত্রণে দেশীয় আন্তর্জাতিক বাধ্যবাধকতা। তামাক উৎপাদন নিয়ন্ত্রণের বিষয়ে তামাক চাষ নিরুৎসাহিত করতে একটি নীতি প্রণয়ন করা হচ্ছে এবং এফসিসিসি স্বাক্ষরকারী দেশগুলো অবিলম্বে তামাক চাষ নিরুৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করবে এবং তামাকের বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করবে, সহায়তা প্রদান করবে এবং তামাক চাষের ক্ষতি থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এটা কিন্তু এফসিটিসি অনুচ্ছেদ 17 এবং 8 বলা হয়েছে যে একজন তামাক চাষিকে আমি বলবো তুমি তামাক চাষ করতে পারবে না, তোমার এখন বন্ধ, সেটা বলতে না ঠিক আছে, ঠিক হবে না, পেটে লাথি মারা যাবে না, তাকে একটা অল্টারনেটিভ ওয়ে দিতে হবে। যেমন আমরা যখন প্রথম আন্দোলন শুরু করি প্রায় 20 বছর আগের কথা বলি, আমরা কিন্তু তামাক চাষিদের রজনীগন্ধা চাষ করতে বলেছিলাম ও অনেক চাষি কিন্তু রজনীগন্ধা চাষ করে এত লাভবান হয়েছিল যে তারা আমাদের একটা সংবাদ সম্মেলনে আসছিল বলছিল যে আজকে আমি তামাক চাষ করলে যে টাকাটা পেতাম তার ডাবল টাকা এখন পাই। এখন তো ফুল মানুষ সবাই ভালোবাসে এবং ফুল বিভিন্ন আমাদের অনুষ্ঠান, আমাদের নাম পার্বণ লেগেই আছে, বছরের 12টা মাস জুড়ে আমাদের উৎসব মুখর বাংলাদেশ। সেটাতে বলা হয়েছে যে তামাক চাষের জন্য ব্যবহৃত জমি খাদ্য শস্য উৎপাদনে ব্যবহার করা হলে ক্ষুধার অবসান হবে, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন হবে, টেকসই কৃষি প্রসার হবে এবং তামাক চাষীদেরকে অন্য ফসলে উদ্বুদ্ধ করা। তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ লাভবান হবে এবং এর মাধ্যমে কিন্তু জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য যেটা 2 যে ক্ষুধা মুক্তি, শূন্য ক্ষুধা অর্জন, সেটা সম্ভব হবে। সুতরাং আমরা কিন্তু শুধু মানুষকে যে বাঁচানোর জন্য পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের ব্যাপারটা বলছি তা নয়, আমরা কিন্তু জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার কথাও বলছি, যাতে এসডিজি উন্নয়নের যেটা আমাদের লক্ষ্য 2 সেটাও আমাদের অর্জন হবে। প্রথম শুরুই করি আমরা বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠানের মাধ্যমে, এরপরে যে এত মানুষ এটাকে আমাদের উৎসাহিত করলো, মানে প্রতিটি ঘরেই এই সমস্যাটা ছিল কিন্তু মিডিয়াতে এভাবে কেউ বলেনি, ছিল না। তখন যখন আমি টেলিভিশন প্রোগ্রামটা করি, এর ফলে সবাই প্রতিবাদ মুখর হলো এবং সবাই কিন্তু আমাদের চিঠি দিল টেলিভিশনকে, বাংলাদেশ টেলিভিশন, তখন তো এত চ্যানেলও ছিল না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন সংগঠনের সাথে আমরা অনুষ্ঠান করছি, আমরা মন্ত্রণালয়ে তামাকু কন্ট্রোল টাস্ক ফোর্সের সাথে মিটিং করছি, আমাদের এখানে লেখা বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিতভাবে এখন ছাপা হচ্ছে এডিটোরিয়াল, যেগুলোতে আমরা তামাকের বিষয়টা, মাদকের সঙ্গে যেটা জড়িত। আরেকটি কথা আপনাদের বলে রাখি যে বাংলাদেশে যে এখন এই তো মাদকাসক্ত তরুণ 1 কোটি প্রায়, আমরা তো 5 বছর আগে মানুষ থেকে যখন এই ব্রেনের রিসেপ্টর সেলে নিকোটিনটা গেলে পরে সে আরো হার্ড ড্রাগস চায়, তখন সে সিগারেটের মধ্যে গাঁজা ঢুকায়, তখন তো সে তো অ্যালকোহল খায়, তখন সে সেটাতে হিরোইন নেয়, কোকেন খায়, হার্ড ড্রাগসে চলে যায়। এটা আমাদের গবেষণা আছে। মাদকাসক্তদের মধ্যে 98% হচ্ছে ধূমপায়ী, 98%, অর্থাৎ তারা ধূমপান দিয়ে নেশা শুরু করে। সুতরাং বাংলাদেশে যদি মাদকাসক্ত কন্ট্রোল করতে হয়, এখন তো বাংলাদেশে মাদক বিরোধী অভিযান চলছে বিগত প্রায় 2.5 বছর যাবৎ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছেন, কিন্তু ধূমপান নিয়ন্ত্রণ না হলে মাদকাসক্তি কখনো নিয়ন্ত্রণে আসবে না। এটা কিন্তু আমি বলতে চাই। আমরা মাদক দমনের জন্য বিভিন্ন অভিযান চালাচ্ছি, আমরা ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশন, হার্ম রিডাকশনের কথা বলছি, কিন্তু তামাক টোবাকো রিডাকশন সেটা বলছি না। সুতরাং আমরা যেটা লক্ষ্য, যেটা টার্গেট, যেটা মূল নাটের গুরু, সেখানে হাত দিচ্ছি না, যার জন্য মাদকাসক্তি কমছে না। সুতরাং আজকে আপনারা এই সংবাদ সম্মেলন থেকে আমি এটাই বলতে চাই, মাদকাসক্তি দমন করতে হলে বাংলাদেশে আপনাকে তামাক নিয়ন্ত্রণ একদম 18 বছরের নিচে বিক্রি নিষিদ্ধ অবশ্যই করতে হবে এবং সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আরো বেশি জোরালো করতে হবে। আমাদের আরো কিছু প্রোগ্রাম আমরা বেতার টেলিভিশনে এখনো নিয়মিতভাবে করছি, সচেতনতা বৃদ্ধি করছি এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম
পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি মানুষের প্রযোজনায়, যেটার নাম হচ্ছে স্বর্গ থেকে নরক। এই স্বর্গ থেকে নরকের অভিনেতা ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী নিপুণ, আর আমর শরীফ, শর্মিলী আহমদ ছাড়া বড় মেগাস্টাররা সব ছিলেন। আমারই প্রযোজনা, আমারই পরিচালনা, আমারই চিত্রনাট্য। আর আমি চিন্তা করলাম যে আমার মাথার মধ্যে যে চিন্তাগুলো আছে, সেই চিন্তাগুলো যদি আমি দেখাতে পারি, 40 বছর অভিজ্ঞতা, কেন একটা ছেলে বা একটা মেয়ে মাদকাসক্ত হয়, ধূমপান করে, এবং পরিবারের কি ভূমিকা। সুতরাং স্বর্গ থেকে নরকের মধ্যে এখানে আমরা দেখিয়েছি যে এইভাবে পরিবারে যখন একটা ছেলে বা মেয়ে মাদকাসক্ত হয়, বাবা মার কি করণীয়, তাকে একটা চিকিৎসা দিবেন। মাদকাসক্তি কিন্তু কোনো মানে উদ্ভট কোনো শয়তানি না, এটা হচ্ছে একটা রোগ। এই রোগটাকে আমি বুঝিয়েছি স্বর্গ থেকে নরকে। যে ডায়াবেটিস হলে তো আপনি চিকিৎসকের কাছে নেবেন, তাই না? তো মাদকাসক্ত হলে চিকিৎসকের কাছে দিতে ভয় পান কেন, লজ্জা করেন কেন? সেইটাকে আমি দূর করার জন্য স্বর্গ থেকে নরক বানিয়েছি। আপনারা যারা এখানে আছেন, আপনাদের অনুরোধ করব, আজকেই আপনারা বাসায় মোবাইলে ইউটিউবে যাবেন, ইউটিউবে শুধু স্বর্গ থেকে নরক লিখলেই ছবিটা পেয়ে যাবেন। দেখবেন, আমাদের সন্তানদেরকেও দেখাবেন। তারা কিন্তু মুভি তো দেখে মোবাইলের মধ্যে এখন সবাই, তো ওই স্বর্গ থেকে নরকটাও দেখতে বলেন, তাহলে কিছুটা অ্যাওয়ারনেসটা বাড়বে। আমরা কিন্তু আরো তথ্যচিত্র, শর্ট ফিল্ম এগুলো বানিয়েছি, যেগুলো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখাই। আগামীকাল আমাদের যে বিশাল অনুষ্ঠানটা হবে জাতীয় জাদুঘরে, যেখানে মাননীয় তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সেখানে আমাদের আলোচনা সবাই কিন্তু আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দাওয়াত দিয়েছি। তারা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসবে, তাদের সামনে আমরা কথা বলবো নিয়ে, এবং তাদেরকেও পার্টিসিপেশন করতে দিব। তাদের পক্ষ থেকে একজন ছেলে, একজন ছাত্র কথা বলবে, তাদের প্রতিনিধি একজন শিক্ষক কথা বলবে। এই ইনভলভমেন্ট গুলা কিন্তু মানুষ দীর্ঘ 40 বছর যাবত করছে। আমরা কিন্তু ওই তরুণদের কাছেই যাচ্ছি, তাদেরকে সচেতনতা বাড়াচ্ছি। তো তামাক নিয়ন্ত্রণটা কেন জরুরি? এক নম্বর হচ্ছে তামাক সেবন, ধূমপানের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, সিওপিডি যেটা শ্বাসকষ্টজনিত রোগ, অ্যাজমা, ডায়াবেটিস সহ বিভিন্ন অসংক্রামক ব্যাধি বাংলাদেশে বাড়ছে। আপনি দেখবেন যে কোনো ঘরে এখন ডায়াবেটিসের রোগী পাবেন, প্রায় ঘরেই ক্যান্সারের রোগী পাবেন। কেন? দিস ইজ অনলি ফর টোবাকো। উনি খাচ্ছেন বলে না, পরিবেশ থেকে উনি আক্রান্ত হচ্ছেন, ধোঁয়াটা বাতাসে। এই জন্য আমরা বলছি যে তামাকটা নিয়ন্ত্রণ। 90% ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। পরোক্ষ ধূমপানের প্রভাবে অধূমপায়ী হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার ঝুঁকি বাড়ছে। শিশু নারীরাও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তামাক সেবনের কারণে পৃথিবীতে 80 লক্ষ লোক মারা যায়। পরোক্ষ ধূমপানে পৃথিবীতে 12 লক্ষ লোক মারা যায়। 80 লক্ষের সঙ্গে আরো 12 লক্ষ যোগ করেন, তো কত? 1 কোটির উপরে। কৃষকদের তামাকের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাস্তবায়ন করা দরকার। আর আমাদের কিছু সুপারিশ দিয়ে আজকে আমরা অনুষ্ঠানে, এই সংবাদ সম্মেলনে আমার বক্তব্য শেষ করব। সুপারিশের মধ্যে 1 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্রুত তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি পাশ করা। আমাদের একটা নীতিমালার মধ্যে আসতেই হবে। এই তামাক কোম্পানি ইচ্ছে করলো আর একজন চাষিকে ইন্টেনসিভ দিয়ে তার তামাক চাষে উদ্বুদ্ধ করলো, এইটা যেন হতে না পারে। তাদের হাতটাকে ভেঙে দিতে হবে। 2 নম্বর হচ্ছে কৃষকদের তামাকের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাস্তবায়ন করা। কৃষি মন্ত্রণালয় কিন্তু একটা বিরাট রোল নিতে পারে এখানে। আমি জানি না তারা কেন বসে আছে। কৃষি মন্ত্রণালয় কৃষকদেরকে ইন্টেনসিভ দিতে পারে, তা যারা ইন্টেনসিভ দিচ্ছে তামাক কোম্পানি, তো কৃষি মন্ত্রণালয় দিতে পারে না কেন? যে তোমরা ইন্টেনসিভ দিয়ে ওদেরকে ফসল চাষ করাও, তাহলেই তো হয়। তো ওদেরকে কেন এনকারেজ করা হচ্ছে? এটা কি শস্য ক্ষেত্রে কোনো ভূত নাকি? আমি তো বুঝলাম না। দেশব্যাপী জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়ন করা। বিএটিএবি কে সরকারের 9.49% শেয়ার এবং প্রয়োজনীয় পরিষদের সরকারি কর্মকর্তা প্রত্যাহার করা। আপনারা জানেন যে আমাদের সরকারি কর্মকর্তা কিন্তু তামাক কোম্পানির শেয়ার গ্রহণ করেন কয়েকজন, যেটা হচ্ছে আমাদের জন্য একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমরা একদিকে সরকার বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী কি ঘোষণা দিয়েছেন, 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করতে হবে। সেখানে সরকারি কর্মচারী তো সবাই এটাকে একটা অর্ডার মনে করে মানা উচিত ছিল, কিন্তু তারা কেন তামাক কোম্পানির শেয়ার খাচ্ছেন? এটা আমাদের প্রশ্ন। আমরা তো কাজ করতে চাই, আমরা মাঝে মাঝে থেমে যাই। থেমে যাই কেন?
ওই আগ্রাসী হারটা সরকারের উপরে প্রভাব ফেলে। এই যে এখন সামনে একটা আপনার বাজেট অধিবেশন, এখন দেখেন ওই তামাক কোম্পানির লোকজন ঘোরাফেরা শুরু করে দিয়েছে, অর্থমন্ত্রীর দরজার সামনে দাঁড়ানো, অর্থ মন্ত্রণালয় ঘোরাফেরা করছে যাতে ট্যাক্সটা না বাড়ানো হয়। এই যে প্রশ্রয়টা আমরা তাদেরকে দিচ্ছি, এই প্রশ্রয়টা দিচ্ছি কেন? কেন সরকারি কর্মচারীরা ওই শেয়ার খাবে তামাক কোম্পানি? এরপর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তামাক মুক্ত বাংলাদেশ বাস্তবায়নের রোড ম্যাপ চূড়ান্ত করা। পৃথিবীর কোন দেশের কোন সরকার প্রধান এখন পর্যন্ত টার্গেট করেন 2040 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছেন বাংলাদেশে তামাক মুক্ত করতে হবে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করলেন, যে একটা দেশের সব প্রশাসনকে বললেন যে তামাক মুক্ত করতে তোমরা কাজ করো, 2040 সালের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে চাই। কিন্তু কেন কাজ করছে না তারা? কি দুর্বলতা? তাহলে তামাক কোম্পানি কি তাদেরকে কারো প্রভাবিত করছে? তামাক পাতা রপ্তানিতে পুনরায় 25% ট্যাক্স আরোপ করা, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে তামাক কোম্পানির সিএসআর কর্মসূচি নিষিদ্ধ করা। আপনি একটা মজার ব্যাপার দেখেন, এনবিআর কিন্তু প্রত্যেক বছর তামাক কোম্পানির শ্রেষ্ঠ পুরস্কার দেয়, মানে শ্রেষ্ঠ ট্যাক্স পেয়ার, মানে জুতা মেরে এই গরু মেরে জুতা দান, এ বলে না যে আমরা গরুটা মানলাম ভাই, আপনার এই জুতাটা দিলাম গরুর চামড়া দিয়ে বানানো। এই হচ্ছে তামাক কোম্পানি। তো এনবিআর কে আমরা সতর্ক করতে চাই, আপনার ভাই ওই তামাক কোম্পানির এই পুরস্কার দিয়েন না। যারা 1,65,000 লোককে প্রতি বছর মারে, 12 লক্ষ লোককে অসুস্থ করে, 4 লক্ষ লোককে পঙ্গু বানায়, তাদেরকে পুরস্কার দিবেন কেন? ওই পুরস্কারটা অন্য একজনকে দেন যারা কাজ করছে। ই সিগারেট আমদানি, রপ্তানি, বিপণন, প্রচারণা নিষিদ্ধ করা, এটা অবশ্য আমরা আবার প্রস্তাব দিয়েছি, আসলে এটা হয়ে যাবে বলে মনে হয়। অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয় নিষিদ্ধের বিধান কঠোরভাবে বাস্তবায়ন করা, যেটা 18 বছরের নিচে সিগারেট বিক্রি নিষিদ্ধ এবং 18 বছরের নিচে কেউ সিগারেটও বিক্রি করতে পারবে না। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশ করা, যেটা নতুন সংশোধনীরা গেছে অলরেডি সরকারের কাছে, সেটা যেন পাশ হয়ে যায়। এফসিটিসির অনুচ্ছেদ 5.3 অনুসারে সরকারি প্রতিষ্ঠানে গাইডলাইন প্রণয়ন করা, যাতে প্রতিটা সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নের জন্য কাজ করতে পারে। কৃষকদের মাঝে তামাক চাষের ক্ষতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম, সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ করা। এই কয়টা হচ্ছে আমাদের আজকের প্রস্তাব সংবাদ সম্মেলনে। আশা করি এটা আপনারা তুলে ধরবেন এবং এই প্রস্তাবগুলো যদি, সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা যায়, অবশ্যই বাংলাদেশকে আমরা তামাক মুক্ত করতে পারবো। লাস্টে আমরা বলতে চাই, কুইটার্স আর উইনার্স। কুইটার্স কারা? যারা আগামীকাল তামাক মুক্ত দিবসে ধূমপান ছেড়ে দেবে। তামাক মুক্ত দিবস প্রতি বছর 31 মে করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য হচ্ছে ওই দিন তামাক গ্রহণকারীরা প্রতিজ্ঞা করবেন যে আজকে থেকে তামাক ছেড়ে দিলাম, এবং তারা কিন্তু উইনার হবে। কেন উইনার হবে? যে মুহূর্ত থেকে তিনি ছাড়বেন সেই মুহূর্ত থেকে তার বেনিফিট গুলো তিনি পাবেন, এবং আস্তে আস্তে তিনি সমস্ত ঝুঁকি যেগুলো আছে সেগুলো ঝুঁকি থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তো তামাক খাদ্য নিরাপত্তার হুমকি, তামাক চাষ ও সেবনকে না বলুন। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এখানে আসলে এসেছি যেহেতু আগামীকাল আমাদের একটা বিশেষ দিন, যেটা হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস, সেটাকে পালনের আগে আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। এখানে এতক্ষণ আমাদের অরূপ রতন দাদা অনেক সুন্দরভাবে খুব ডিটেইলে অনেক কিছু বললেন, আমাদের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম কিভাবে চলছে এবং তামাক নিয়ন্ত্রণটা কেন বেশি দরকার, তামাকের কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, সবগুলো জিনিসই দাদা খুব সুন্দর করে তুলে ধরেছেন। এবং পাশাপাশি বেশ কিছু সুপারিশমালাও এসছে, যেগুলো আসলে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই, সরকারকে জানাতে চাই, সেই জিনিসগুলো এখানে উঠে এসেছে। আমি আসলে খুব বেশি লম্বা করে কিছু বলবো না, কারণ এখানে অনেক কিছুই মোটামুটি আলোচনা হয়েছে এবং আজকে আসলে আমরা এখানে এসেছি আপনাদের কাছ থেকে শোনার জন্য এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার জবাব দেওয়ার জন্য। আমি এখানে শুধু দুটো জিনিস যোগ করতে চাচ্ছি। একটা হচ্ছে এবারের যেই প্রস্তাবনা এসেছে আইন সংশোধনের জন্য, বিশেষ করে তামাক নিয়ন্ত্রণ আইন যেটা আমাদের আছে 2005-এ প্রথম এটা এসছে, তারপরে 2013-তে একবার সংশোধিত হয়েছে। সিঙ্গেল স্টিক বিক্রি বন্ধ করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি, অর্থাৎ
যেই সুযোগটা নিয়ে বা সুযোগটাকে ব্যবহার করে তামাক কোম্পানিগুলো তাদের নতুন ভোক্তা তৈরি করে, সেটা হচ্ছে সিঙ্গেল স্টিক বিক্রি। অর্থাৎ এক শলাকা বিক্রি করতে পারে তারা। এই একটা শলাকা বিক্রি করার ফলে যেই ক্ষতিটা আমাদের পুরো সমাজের হয়, পুরো রাষ্ট্রের হয়, পুরো জনসাধারণের হয়, সেটা হচ্ছে আমাদের যে কোমলমতি বাচ্চাগুলো যেগুলো স্কুলে পড়ে, যাদের হাতে আসলে টিফিনের টাকা থাকে, প্যাকেট সিগারেট দাম হচ্ছে 100 টাকার উপরে, তখন তারা কি করে, ওই একটা করে সিগারেট কিনে 3-4 বন্ধু মিলে খেয়ে জিনিসটা শুরু করে। এই যে শুরুর জায়গাটা, এটা বন্ধ করার জন্যই কিন্তু এই সিঙ্গেল স্টিক বন্ধ করার দাবি জানানো হয়েছে, যেটা এবারের আইন সংশোধনীতে এসেছে। এবং এইটা যদি হতে পারে তাহলে কিন্তু তামাক কোম্পানি এটা সাংঘাতিকভাবে বিরোধিতা করছে। তার কারণ হচ্ছে তাহলে তাদের যে নতুন ভোক্তা তৈরির জায়গাটা অনেকখানি সমস্যার মধ্যে পড়ে যাবে। এই জিনিসটা আমরা চাই যে এটা যেন অবশ্যই থাকে আইনে, এবং এটা যেন কোনোভাবে তামাক কোম্পানিগুলো বাধাগ্রস্ত করে এটাকে বন্ধ করতে না পারে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আরেকটা জিনিস আছে আইনের সংশোধনীর মধ্যে, সেটা হচ্ছে যারাই তামাক জাতীয় পণ্য বিক্রি করতে চাইবে তাদেরকে সেই সব ভেন্ডরদেরকে অর্থাৎ দোকানদারদেরকে আলাদা করে তামাকের বিক্রয়ের জন্য লাইসেন্স দিতে হবে। যেটাতেও আমাদের তামাক কোম্পানির প্রবল আপত্তি আছে। তারা প্রথম থেকে এটা বন্ধ করার জন্য চেষ্টা করছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তাদের অনেক বক্তব্য আছে। কিন্তু যদি আমরা মনে করি, যেটা দাদা বারবার বলেছেন, যে তামাক হচ্ছে অত্যন্ত ক্ষতিকর একটা পদার্থ, এটা থেকে আমি আমার জনগণকে সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই, তাইলে আমাদেরকে কি করতে হবে, যে এটা কিভাবে কমানো যায় সেই ধাপগুলোকে অনুসরণ করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ, যে আমি কয়টা দোকানে আমার তামাক বিক্রি হচ্ছে সেই হিসাবটা আমি কিভাবে পাবো। এটা তারা যখন লাইসেন্স করবে তখন আমি জানবো যে এতগুলো দোকানে আমার তামাক বিক্রি হয়, তখন আমরা এটাকে কমানোর একটা ধাপে যেতে পারবো, যে না আমার এই একটা জায়গার মধ্যে, একটা মহল্লার মধ্যে এতটার বেশি তামাক বিক্রয় কেন্দ্রের জন্য আমরা লাইসেন্স দেব না। তার মানে হচ্ছে কি আমি ধাপে ধাপে কমিয়ে আনতে পারছি। এই যে ধাপগুলো, এগুলো আমাদেরকে এখনই শুরু করতে হবে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে 2040 সালের পূর্বেই তিনি বাংলাদেশকে তামাক মুক্ত দেখতে চান। আর যদি তামাক মুক্ত তিনি দেখতে চান, এবং আমরা যদি মনে করি যে আমরা ওনার সঙ্গে আছি, আমরা ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, এবং ওনার যেটা বক্তব্য, ওনার যেটা চাহিদা আমরা জানি যে সেটা আমার দেশের কল্যাণের জন্য উনি চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে এই কাজটা যেন সঠিকভাবে সম্পাদন হয়, এবং আইনে যেন এটা থাকে, এবং আইনের যেন এটা পাশ হয়ে আসে। আপনাদের সবার সহযোগিতা ছাড়া আমরা এই কাজগুলো কখনো করতে পারবো না। তাই আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। অনেক ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থাপনার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে তামাকের ভয়াবহতা, তামাকের ক্ষতিকর দিক সমূহ। আমি শুধু একটা বিষয় আলোকপাত করব, যে আমাদের 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস, এবং এবারকার প্রতিপাদ্য যে তামাক নয় খাদ্য ফলান। তো আমরা জানি যে তামাক একটা হলো যারা গ্রহণ করে বিভিন্ন মাধ্যমে, ধূমপান বা জর্দা বা খৈনি, সেটা তো ব্যক্তির ক্ষতি করে, কিন্তু তামাক চাষের ভয়াবহতা ব্যাপক এবং এর মারাত্মক পরিবেশ ক্ষতির মুখোমুখি। কিন্তু আমরা এখন দেখছি যে আমাদের উর্বর জমিগুলো তামাক চাষ হচ্ছে। বিশেষ করে সাংবাদিক ভাইদের অনুরোধ করব, কুষ্টিয়ার মিরপুর বা রংপুর বা পার্বত্য অঞ্চলের উর্বর জমি তামাক চাষের কারণে নষ্ট হচ্ছে, এবং যে পরিমাণ সার কীটনাশক ব্যবহার করা হয় সেটা আমাদের নদী এবং পরিবেশকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে অবশ্যই তামাক চাষ বন্ধ করতে হবে, এবং বিকল্প যে খাদ্য আছে সেগুলো চাষ করতে হবে, এবং আমাদের চাষিদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতিকে রক্ষা করতে গেলে আপনারা সবাই মিলে আসলে তামাক চাষের বিরুদ্ধে লিখতে হবে, জানাতে হবে মানুষকে, এবং যারা কনসার্ন অথরিটি আছে তাদেরকেও বলতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ইসলাম বকুল ভাইকে, উনিও তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন অনেক বছর ধরে। বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা আছেন তাদের মধ্যে উনিও একজন। এ পর্যায়ে আমরা আমাদের আজকের সবার সভাপতির কাছে চলে যাব। তার আগে একটু জানিয়ে দিই, আমাদের আজকে থেকে যেভাবে শুরু হলো জাতীয় পর্যায়ে তামাক মুক্ত দিবসের
উদযাপনের কার্যক্রম এরই ধারাবাহিকতায় আগামীকাল 31শে মে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আছে আমাদের একটি আলোচনা সভা, যেখানে প্রতি বছরের মতো আমরা মানুষ থেকে 3জন ব্যক্তিত্বকে অধমপায়ী ব্যক্তিত্বের সম্মাননা প্রদান করব, যার মাঝে আছেন অভিনেতা ফেরদৌস, ক্রিকেটার হাবিবুল বাশার সুমন এবং আছেন আমাদের একজন রাজনৈতিক ব্যক্তি, আমাদের সভার প্রধান অতিথি। আশা করি আজকে যেভাবে আপনাদের পার্টিসিপেশন পেলাম বিভিন্ন গণমাধ্যম সংস্থা থেকে, আগামীকালকেও আমরা পাবো, এবং একই সাথে রেকর্ডিং ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী থাকবে তাদের শিক্ষকরা। তো আমরা চাইবো যে আগামীকাল আপনাদের পার্টিসিপেশন যেন এভাবেই থাকে। ইতিমধ্যে আপনাদের সকলের সংস্থায় প্রধান বরাবর কার্ড পৌঁছে গেছে। তো আমরা আমাদের আজকে সংবাদ সম্মেলনের সভাপতি প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলনটি শেষ করব। আমাদের প্রধান অতিথি মহোদয় আসলে ওনার দাপ্তরিক কাজে ব্যস্ততার জন্য ক্ষমা চেয়েছেন, উনি মানে আমাদের আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। স্যারকে অনুরোধ জানাচ্ছি সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনটি শেষ করার জন্য। আসলে আপনারাই আসল শক্তিশালী একটি শাখা, যেখান থেকে আমাদের তামাক প্রতিবর্তী সমাজে জনসচেতনতা বৃদ্ধি করা শক্তিশালী মাধ্যম, এবং আপনারা এই বিষয়টাকে অবশ্যই আপনাদের নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেটা করবেন, এটা আশা আমাদের। বিভিন্ন তামাক বিরোধী সংগঠন থেকে যারা এসছেন কর্তা ব্যক্তিরা, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন সুধীবৃন্দ, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আগামীকালে আমাদের দিবসটি যেটা উদযাপিত হবে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তন, সেখানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আসলে আগামীকাল অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত একটা অনুষ্ঠান হবে আশা করি। ডেপুটি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসবে, 3জন বিশেষ ব্যক্তিত্বকে আমরা সম্মাননা প্রদান করব, যারা তামাক বিরোধী ব্যক্তিত্ব হিসাবে সমাজে পরিচিত, তাদেরকে আমরা সম্মাননা জানাবো। একটা সুন্দর প্রেজেন্টেশন হবে, আপনাদেরকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তামাক বর্জনের জন্য সোচ্চার থাকবেন। জয় বাংলা।